হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এবারে চলে এসেছি পূজা স্পেশাল ব্লগ নিয়ে। এবারে ষষ্ঠী থেকে দশমী আমরা কিন্তু বেশ ব্যস্তময় পূজা কাটিয়েছি। ঘোরাঘুরি আড্ডা দেওয়া তো ছিলই, তার পাশাপাশি ছিল ধর্মীয় মঞ্চনাটক উপস্থাপন। যেহেতু ষষ্ঠী এবং অষ্টমীতে রাতের বেলা আমাদের ধর্মীয় নাটক ছিল এবং সপ্তমীর দিনও ব্যস্ততা ছিল, তাই অষ্টমীর দিন সকাল সকাল আমি এবং শ্রীমান বেরিয়ে গেলাম বিভিন্ন পূজা মণ্ডপে। পুজো এক একজনের কাছে এক এক রকম হলেও আমাদের কাছে পুজো মানে সকলে একসাথে সকালে অঞ্জলি নেওয়া। তাই তো শ্রীমতী আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম অনেকগুলো পুজো মণ্ডপ দেখতে। বিশেষ করে আমরা কলাবাগান, খামারবাড়ি, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগ, এছাড়াও অষ্টমী পূজা মানে তো কুমারী পূজা, আর কুমারী পূজা মানেই রামকৃষ্ণ মিশন, এই মণ্ডপগুলো আমরা দর্শন করার সুযোগ পাই। অষ্টমী পূজার দিন বেশ সকাল সকাল বেরিয়েছিলাম। প্রথমে চলে গেলাম ধানমন্ডিতে কলাবাগানে। কলাবাগানের পূজা মণ্ডপটি অনেক সুন্দর করে সাজিয়েছিল এবছর। কলাবাগান পূজা মণ্ডপ শেষে চলে যাই খামারবাড়ি পূজা মণ্ডপ দর্শনে। খামারবাড়ি প্রতি বছরই কোনো না কোনো আকর্ষণ নিয়ে আসে আমাদের সকলের জন্য। তো এই বছরও প্যান্ডেলটি ভালোই করেছে তারা। খামারবাড়ি পূজা মণ্ডপ দর্শন শেষে চলে যাই ঢাকার সনাতনীদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন সিদ্ধেশ্বরী মন্দির দর্শনে। ঢাকার যতগুলো প্রাচীন মন্দির আছে তার মধ্যে কিন্তু সিদ্ধেশ্বরী মন্দির অন্যতম। সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়েই দেখি সেখানে পূজার আয়োজন চলছে। এবার সিদ্ধেশ্বরী প্রতিমা এত সুন্দর করেছে, আমার দেখা ঢাকার মধ্যে অন্যতম বেস্ট প্রতিমা ছিল এবার সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিমাটি। সিদ্ধেশ্বরী মন্দিরে বেশ কিছু সময় কাটানোর পরে আমাদের মূল ডেস্টিনেশন কিন্তু ছিল রামকৃষ্ণ মিশন। আমার এবং শ্রীমতীর ইচ্ছা ছিল রামকৃষ্ণ মিশনে এবার অষ্টমীতে অঞ্জলি নেওয়া এবং কুমারী পূজার দর্শন করা। সিদ্ধেশ্বরী মন্দিরে দর্শনের শেষে আমরা রওনা হই রামকৃষ্ণ মিশন মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু পথমধ্যে মতিঝিল এজিবি কলোনিতে আরেকটি মন্দিরের দর্শন মেলে। এজিবি কলোনির মন্দিরটি আকারে ছোট হলেও সেখানকার পূজার আয়োজন কিন্তু ছিল বেশ জাঁকজমকপূর্ণ। এরপর আর কালক্ষেপণ না করে আমাদের গন্তব্য রামকৃষ্ণ মিশনে পৌঁছে গেলাম। রামকৃষ্ণ মিশনে তখন পূজার আয়োজন শুরু হয়ে গেছে, কিন্তু লোকসমাগম তখন তেমন একটা ছিল না। কিন্তু অঞ্জলির মুহূর্ত এগোতে না এগোতেই লোকে লোকারণ্য হয়ে গেল। অঞ্জলি শেষ করে আমরা পাশেই ওমেন্স কলেজে অনুষ্ঠিত ইয়ংস্টার মণ্ডপ এবং ভোলাগিরি পূজা মণ্ডপ ঘুরে চলে যাই শক্তিগেট লোকনাথ বাবার আশ্রমে। স্বামীবাগ মন্দিরে ঘোরাঘুরি শেষ করে সেখান থেকে প্রসাদ পেয়ে সোজা ফিরে আসলাম বাড়িতে। এরপরে বিকালে আবার ব্যস্ততা শুরু, কেননা রাতেই ছিল আমাদের ধর্মীয় মঞ্চনাটক রামায়ণ। অষ্টমীর দিন আমরা দুটো মণ্ডপে রামায়ণের মঞ্চায়ন করেছি। এবারের নাটকে আমার শ্রীমতীও কিন্তু প্রথমবার অংশগ্রহণ করেছিল। তার জীবনে প্রথম কোনো মঞ্চনাটক করে সে এবছর। তার নাটকটি সবাই অনেক প্রশংসা করেছিল। নাটক মঞ্চায়িত হওয়ার পরপরই আমাদের অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা এবং আনন্দ শেষ হয়ে যায়। নবমী পূজার প্রথমেই সকাল সকাল চলে যাই আমি এবং অমিত মায়ের চরণে অঞ্জলি প্রদান করতে। যেহেতু নবমী এবং দশমীতে তেমন কোনো ব্যস্ততা ছিল না, তাই নবমীর রাতে আমি, শ্রীমতী, স্নেহের ভাগ্নি কৃপা
অমিত, সুভাষদা এবং দিদি সকলে মিলে ঘুরতে বের হয়ে যাই শাঁখারীবাজার তাঁতিবাজার এলাকায়। সেখানে দেখা হয়ে যায় আমার বন্ধু হৃদয়ের সাথে এবং তার সহধর্মিণী নিপাবতীর সাথে। তাদের সাথে বেশ কিছু পূজা মণ্ডপ আমরা আনন্দ করে ঘুরে বেড়াই এবং বেশ কিছু মজার মুহূর্ত কাটাই। নবমীর রাতে আমাদের শেষ গন্তব্য ছিল রমনা কালীবাড়ি। সেখানের পূজা মণ্ডপ দেখা শেষে আমাদের নবমী পূজার সমাপন হয়। পরদিন দশমীর দিন, আর দশমীর প্রধান আকর্ষণই হচ্ছে সিঁদুর খেলা। দশমীর সিঁদুর খেলায় যেই নাচ গান আনন্দটা হয় সেটা আসলে পূজার 5 দিনের আনন্দের থেকে একদম ব্যতিক্রম। এই বছরের পূজাটা আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় এবং শ্রেষ্ঠ পূজা হয়ে থাকবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই, সেই আশাই রাখছি। এবং সাথে থাকতে হলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য ধন্যবাদ।